আলো এক প্রকারের শক্তি। তাপ যেমন আমরা পড়েছি তাপ শক্তি, শব্দ শক্তি, আলো এক প্রকারের শক্তি বটে। আলো আলো ছাড়া আমরা দেখতে তো পাবো না, তাহলে আলো কি বটে? এক প্রকারের শক্তি, যা আমাদের কি করে? দেখতে সাহায্য করে। লিখিলে এক লাইন, আলো হচ্ছে এক প্রকারের শক্তি। আলো এক প্রকারের শক্তি। আলো হচ্ছে এক প্রকারের শক্তি, যা আমাদের কি করে? দেখতে সাহায্য করে, তাই তো? দেখ, আলো নিয়ে দুটো শর্ট মনে রাখবে। একটা হচ্ছে আলো হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। আলো হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। এটা আমরা 9-এ পড়েছি, কেন আলোকে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বলে, কিন্তু আমাদের এখানে না জানলেও হবে। আলো হচ্ছে এক প্রকারের তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। আর সেকেন্ড হচ্ছে আলোর বেগ, শূন্য মাধ্যমে আলোর বেগ। ঠিক আছে, শূন্য মাধ্যমে আলোর বেগ হয় 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এটাও আমরা পড়েছি, লিখে নিবি এই দুটোই। আলো হচ্ছে এক প্রকারের তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, আর আলোর বেগ হচ্ছে শূন্য মাধ্যমে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। শূন্য মাধ্যমে আলোর বেগ। হয়েছে হয়েছে রে। দেখ, আলোর অনেকগুলো ধর্ম আছে, ঠিক আছে? আলোর অনেকগুলো ধর্মের মধ্যে প্রতিফলন আছে, প্রতিসরণ আছে, আর 11-12 আরও আছে, 12 আছে, ব্যতিচার টেতিচার অনেক কিছু আছে। আমাদের এখানে প্রতিফলন আছে, আর প্রতিসরণ, আর বিচ্ছুরণ আছে, বিক্ষেপণ আছে, ঠিক আছে? প্রতিফলন কাকে বলে? প্রতিফলন কাকে বলে জানিস? আলোর প্রতিফলন, কিন্তু এটা শব্দের প্রতিফলন নয়। আমরা শব্দের প্রতিফলন ক্লাস 9-এ পড়েছি, তাই তো? শব্দ দেখবি, যেমন পাহাড়ের কাছে যদি আমরা কথা বলি, তো কথাটা এখানে ধাক্কা খাওয়ার পর আবার ফিরে আসে, এই ঘটনাটা শব্দের ক্ষেত্রে হচ্ছে। তখন আমরা শব্দের প্রতিফলন পড়েছিলাম। আর এটা আমরা কিসের প্রতিফলন পড়ছি? আলোর প্রতিফলন। আলো দেখবি, কোন আয়নার সামনে দাঁড়াবি, নিবরা টর্চ টিপবি, তো আলোটা পড়ার পর আলোটা আবার ঘুরে আসে ওই দিকেই, মানে আলো যে দিক থেকে যাচ্ছে আবার সেই দিকেই ফিরে আসে। তাহলে আমরা বলতে পারি আলো যে মাধ্যম থেকে যায় আবার সেই মাধ্যমেই ঘুরে আসে। মাধ্যম অন্য মাধ্যমে তো চলে যাচ্ছে না। যেমন এই আয়নাতে যদি আমরা টর্চ টিপি, কী হবে? আলো এখানে পড়বে, আলো এখানে পড়ার পর আবার আলোটা ওই মাধ্যমে ঘুরে যাবে। এই ঘটনাটাকে কি বলা হয়? আলোর প্রতিফলন। আলো যে মাধ্যম থেকে আসে আবার সেই মাধ্যমেই ঘুরে যায়, এই ঘটনাটা কি বলা হয়? আলোর প্রতিফলন। লিখিলে আলোর প্রতিফলন কাকে বলে? আলো যে মাধ্যম থেকে যাচ্ছিল, আলো সেই মাধ্যমে ফিরে এসেছিল, এই ঘটনাটাকে আমরা আলোর প্রতিফলন পড়ি। এবার হচ্ছে প্রতিফলনের শর্ত, শুনবি, ঠিক আছে? ধর এইরকম জায়গাতে, হ্যাঁ, দুটো শর্ত আছে, ঠিক আছে? এই শর্ত লিখবি, সূত্র লিখবি, সূত্র, সরি, সূত্র লিখবি, সূত্র। দেখ, এইটা ধর আমরা একটা আয়না নিলাম, ঠিক আছে? দেখবে রে, এটা একটা আয়না, ঠিক আছে? আয়নাটাকে এরকমভাবে রেখেছি, হরাইজন্টালি, এরকমভাবে আয়নাটাকে রেখেছি, ঠিক আছে? এইটাতে আমি এইরকম জায়গাতে একটা টর্চ টিপলাম, এখানে একটা টর্চ টিপলাম, ঠিক আছে? তাহলে টর্চের আলোটা এইরকমভাবে পড়বে, এরকমভাবে পড়লে তীরচিহ্ন দিতে পারে এইদিকে। আলোতে তীরচিহ্ন দিতেই হবে, আলোতে তীরচিহ্ন না দিলে আলোর কোনো ছবি ঠিক মানা হবে না। কেননা আলোর তীরচিহ্ন যদি না দিই, আলো বুঝবো কীভাবে কোন দিক থেকে আসছে? দেখ, এই আলোটাতে বুঝাচ্ছে যে এই আলো এই দিক থেকে পড়ছে, যে রশ্মিটা পড়ছে সেই রশ্মিটাকে আমরা আপতিত রশ্মি বলবো। কি রশ্মি বলবো? আপতিত রশ্মি। আপতিত মানে যে রশ্মিটা পড়ছে, যে আলোক রশ্মিটা পড়বে সেই রশ্মিটাকে আমরা কি বলবো? আপতিত রশ্মি। দেখ, নামটা দিয়েছে পতিত, মানে পড়বে। তাহলে যে রশ্মিটা পড়বে সেই রশ্মিটাকে আমরা কি বলবো? আপতিত রশ্মি। এই আপতিত রশ্মিটা যে বিন্দুতে পড়ল, যে বিন্দুটাই পড়বে
সেই বিন্দুটাকে আমরা বলবো আপতন বিন্দু। আপতন বিন্দু বলতে পারি এই বিন্দুটাকে আপতন বিন্দু। কে বুঝতে পারিস না বল? এটা আমরা আয়নাটা নিয়েছি, আয়নাটা নেওয়ার পর এখানে টর্চ টিপেছি, ঠিক আছে? তাহলে টর্চের আলোটা এরকমভাবে পড়বে, যে রশ্মিটা পড়ছে সেই রশ্মিটাকে বলেছি আপতিত রশ্মি। এবার এই রশ্মিটা যে বিন্দুটাই পড়বে সেই বিন্দুটাকে বলবো আপতন বিন্দু। এবারে আলো এই দিক থেকে পড়লে এখানে পড়ার পর এই পথ বরাবর ঘুরে চলে যাবে, উপর দিকে যাবে তো না নিচ দিকে চলে আসবে? উপর দিকে যাবে, কেন আলো যে মাধ্যম থেকে এসেছিল সেই মাধ্যমে ফিরে যাবে, ঠিক আছে? এই রশ্মিটা পড়েছে সেই জন্য আপতিত রশ্মি। আর এই ঘটনাটাকে কি বলা হয়? প্রতিফলন বলা হয়। আলো যে মাধ্যম থেকে আসছে সেই মাধ্যমেই ফিরে যায়, এই ঘটনাটা প্রতিফলন। আর প্রতিফলনের পর যে রশ্মিটা যাচ্ছে এই রশ্মিটাকে বলা হয় প্রতিফলিত রশ্মি। কি বলা হয়? প্রতিফলিত রশ্মি। বল কে বুঝতে পারিস নি? এইটা হচ্ছে আপতিত রশ্মি। আপতিত রশ্মি যে রশ্মিটা পড়ছে সেই রশ্মিটা আপতিত রশ্মি, তীর চিহ্ন এইদিকে। এখানে পড়ছে যে বিন্দুটায় সেই বিন্দুটাকে বলা হয় আপতন বিন্দু। আর এখানে পড়ার পর তো এইদিক ঘুরে চলে যাবে, এইরকমভাবে যাবে, তীর চিহ্নটা এই জন্য এইদিকে। এই ঘটনাটা কি বলা হয়? প্রতিফলন। তো আর তাহলে সেই জন্য এই রশ্মিটাকে আমরা বলছি প্রতিফলিত রশ্মি। তো প্রথম সূত্রে কি বলা আছে ভালো করে শুনবি। এইটা হচ্ছে আপতিত রশ্মি, আর এই রশ্মিটা কি বটে? প্রতিফলিত রশ্মি। আর এই যে আপতন বিন্দুটা আছে না, আপতন বিন্দুতে যদি আমরা অভিলম্ব অঙ্কন করি, অভিলম্ব অঙ্কন করি, আয়নাতে কি এরকম দাগ টানা থাকে? অভিলম্ব থাকে কি? থাকে না। আমরা এটা মনে মনে কল্পনা করি। সেই জন্য আমরা যখনই অভিলম্বর কথা লিখব তখন লিখব অঙ্কিত অভিলম্ব। অঙ্কতে আমরা উপপাদ্যতে অঙ্কিত করি না, যে এটা অঙ্কন করা হলো, সেরকম এটা হচ্ছে অঙ্কিত অভিলম্ব। লম্ব কেন বলছি দেখ, এই আয়নাটার সাথে এটা লম্ব আছে, তাই তো? তাহলে এটাকে আমরা কি বলবো? অভিলম্ব, অঙ্কিত অভিলম্ব। তো প্রথম সূত্রে এটাই বলা আছে যে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি আর এই যে আপতন বিন্দুটাতে তো আমরা অভিলম্বটা টানিছি, এই তিনটে একই সমতলে থাকবে। কি বললাম দেখ, আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি আর এই যে এই বিন্দুটা, এই বিন্দুটার নাম কি? আপতন বিন্দু। এই বিন্দুটাতে আমরা একটা অভিলম্ব টানছি। এই যে এই তিনটে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি আর এই বিন্দুটাতে যে অভিলম্বটা টানছি, এই তিনটা একটা সমতলেই থাকবে। তিনটে জিনিস একটা সমতলে থাকে। কি কি নাম? আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি আর এই বিন্দুটার নাম কি? আপতন বিন্দু। এই বিন্দুটাতে যে অভিলম্বটা আমরা টানবো এই তিনটা একই সমতলে থাকবে। বুঝতে পারিস? প্রথম সূত্র আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি আর এই যে বিন্দুটা আপতন বিন্দু, এই বিন্দুটাতে যে অভিলম্বটা আমরা অঙ্কন করব এই তিনটা একই সমতলে থাকবে। প্রথম সূত্র ক্লিয়ার আছে? লিখিলে এ শুন রে, প্রথম সূত্র তো হয়ে গেছে। সেকেন্ড সূত্র শুন। সেকেন্ড সূত্র শোনার আগে দুটো বুঝতে হবে, আপতন কোন কোনটা আর প্রতিফলন কোন কোনটা, ঠিক আছে? দেখ, আপতন কোন, আপতন কোন এটা তোরা পরে লিখবি, ঠিক আছে? সূত্রটা আগে লিখেইলে। আপতন কোন, যে কোনো কোণ, যে কোনো কোণ মাপা হয় অভিলম্ব থেকে। যে কোনো কোণ মাপা হবে কোথার থেকে? অভিলম্ব থেকে। অভিলম্ব, এইটা অভিলম্ব বটে, এটা হচ্ছে অভিলম্ব। তাহলে যে কোনো কোণ মাপবো কোথার থেকে? এই অভিলম্বটা থেকে। অভিলম্ব আর এই রশ্মিটার নাম কি? তাহলে অভিলম্ব আর আপতিত রশ্মি, এই কোণটাকে আপতন কোণ বলবো। কি বললাম বুঝতে পারলে কি? যে কোনো কোণ মাপবো কার কাছ থেকে? অভিলম্ব থেকে। তাহলে এইটা হচ্ছে অভিলম্ব, এইটা অভিলম্ব। অভিলম্বের সাথে এই রশ্মিটার নাম কি? আপতিত রশ্মি। তাহলে অভিলম্ব আর আপতিত রশ্মির যে মাঝের কোণটা, এই কোণটাকে কি বলবো? আপতন কোণ। রশ্মিটাকে বলবো আপতিত রশ্মি, কিন্তু কোণটার বেলায় বলবো আপতন কোণ। যেমন বিন্দুটাকে বলেছিলাম আপতন বিন্দু, কোণটাকে বলবো আপতন কোণ। তাহলে আপতন কোণ যদি বলে কাকে বলে পারবি লিখতে? যে অভিলম্ব আর আপতিত রশ্মি এদের মধ্যবর্তী কোণটাকে আপতন কোণ বলে। পারবি না নিজে লিখতে? যে কোনো কোণ কোথার থেকে মাপা হয়? অভিলম্ব থেকে। তাহলে এইটা হচ্ছে অভিলম্ব, এইটা অভিলম্ব আর এইটা হচ্ছে আপতিত রশ্মি। তাহলে অভিলম্ব আর আপতিত রশ্মির যে মাঝের কোণটা, এই কোণটাকে বলা হয় আপতন কোণ।
প্রতিফলন কোন কোনটাকে বলবো? অভিলম্ব আর প্রতিফলিত রশ্মি, এই কোনটাকে বলবো প্রতিফলন কোণ। প্রতিফলিত কোণ লয়, রশ্মিটার বেলায় বলছি প্রতিফলিত রশ্মি, কিন্তু কোনটার বেলায় বলবো প্রতিফলন কোণ। দেখ রশ্মিটার বেলায় বলছি আপতিত রশ্মি, কিন্তু কোনটার বেলায় বলবো আপতন কোণ। বুঝতে পেরেছিস? তো আলোর ক্ষেত্রে এরকম হয়, এই প্রতিফলনের ক্ষেত্রে এই আপতন কোণ যত হবে প্রতিফলন কোণ ততই হবে। আপতন কোণ আর প্রতিফলন কোণ পরস্পর সমান হয়, এটা হচ্ছে দ্বিতীয় সূত্র। আপতন কোণ প্রতিফলন কোণ এই দুটোই পরস্পর কি হবে? সমান হবে। আপতন কোণ যদি 60 ডিগ্রি হয় তাহলে প্রতিফলন কোণও 60 ডিগ্রি হবে। আপতন কোণ আর প্রতিফলন কোণ পরস্পর কি হয়? সমান হয়, এটা হচ্ছে দ্বিতীয় সূত্র। এটা তো একদম সহজ লিখলে, আপতন কোণ ও প্রতিফলন কোণ পরস্পর সমান হয়। থাকবে, এটা যতবার পড়াবো ততবার এরকম চেঞ্জ হবে কি, উহাদের বেলাতে লেখাইছে হয়তো অন্য, এরকম হবে কি না? ঠিক আছে, এবারে শুন, দর্পণ। দর্পণ মানে অন্য কিছুই নয়, দর্পণ মানে আয়নায়। ঠিক আছে, আমরা ভালো ভাষায় ভৌত বিজ্ঞানে দর্পণ বলছি, দর্পণ বলতে আয়নায়। ঠিক আছে, কোনো হিন্দি সিরিয়ালে দেখবি ওটাকে ইয়া বলে, দর্পণ বলে ভালো ভাষায়, বা ইয়াতে বলে দেখবি মহাভারত বা রামায়ণে দেখবি এটা দর্পণ বলে, দর্পণ ইউজ করে, আয়না ইউজ করে না। ঠিক আছে, শুন, তো দর্পণ বলতে তো আয়নায়, তো আয়নার ভাগ পড়িব আমরা। ঠিক আছে, দেখ দর্পণের শ্রেণী বিভাগ। দর্পণকে দুভাগে ভাগ করা যায়, ভালো করে শুনবি। দর্পণকে ভাগ করা যায়, একটা হচ্ছে সমতল দর্পণ, একটা হচ্ছে সমতল দর্পণ, আর একটা হচ্ছে গোলীয় দর্পণ। একটা হচ্ছে সমতল দর্পণ আর একটা হচ্ছে গোলীয় দর্পণ। দর্পণকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সমতল আর একটা গোলীয়। সমতল দর্পণ দিকে ভালো করে শুন, সমতল দর্পণ আমাদের ক্লাস 8 ছিল, এইখান থেকে দুটি শুধু শর্ট প্রশ্ন মনে রাখতে হবে। এবারে এই দুটো শর্ট প্রশ্ন যদি কারো মনে হয় যে এটা কারণ কি, কারণ আমরা পরে বলবো। ঠিক আছে, মনে রাখবি সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ, বক্রতা কি বটে জানার দরকার না এখন, বক্রতা ব্যাসার্ধ আর ফোকাস এই দুটোই অসীম হয়। সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ আর ফোকাস এই দুটোই কি হয়? অসীম হয়। কারণ বলবো, চাপের কিছু নাই, কেন অসীম হচ্ছে কিভাবে হচ্ছে সব বুঝাবো। এখন শুধু মনে রাখ যে যদি শর্ট প্রশ্ন আসে সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ কি হয়? অসীম হয়। ঠিক আছে, ফোকাসও কি হয়? অসীম হয়। আরেকটা শুন, সমতল দর্পণ ঘরে ব্যবহার করা হয়। ধর একটা আয়না আছে ঘরে, ঘরে যদি এইখানে ধর দাঁড়াস, ঠিক আছে, তুই হচ্ছিস বস্তু, ভালো করে শুনবি, তুই হচ্ছিস বস্তু, আর এই যে তোর ছবিটা আয়নাতে হবে সেটাকে বলবো প্রতিবিম্ব। এই যে তুই সামনেটা দাঁড়ায় আছিস তোকে কি বলবো? বস্তু। আর এই যে ভিতরে যে ছায়াটা তৈরি হয় মানে ওর প্রতিচ্ছবিটা সেটাকে বলবো প্রতিবিম্ব। বুঝতে পারছিস কি না? ধর তুই আয়নার সামনে দাঁড়ালি, তোকে আমি বলবো বস্তু, আর তোর যে ছবিটা হবে ভিতরে আয়নার মধ্যে সেটাকে কি বলবো? প্রতিবিম্ব। বস্তু কোনটা প্রতিবিম্ব কোনটা বুঝতে পেরেছিস? এই সমতল দর্পণের বস্তু যত বড় হয় প্রতিবিম্ব তত বড়ই হয়। মানে বস্তুর আকার আর ভিতরের প্রতিবিম্বের আকার কি হয়? সমান হয়। সেই দেখ দর্পণটার নামও আছে সম। সম মানে কি বটে? একই। দেখ এই যে বস্তুর যত বড় দৈর্ঘ্য হবে, বস্তু যত উচ্চতা হবে, প্রতিবিম্বের উচ্চতা ততই হবে। বস্তুর আকার প্রতিবিম্বের আকার সমান হয়। দেখ নামটাও মনে রাখতে সহজ বটে, সম। সম মানে সমান হবে। বস্তু আর প্রতিবিম্ব কি হবে? সমান হবে। আমরা ঘরে যে আয়নাগুলো ব্যবহার করি সব সমতল দর্পণ। বাড়ির যে আয়নাগুলো ব্যবহার করা হয় সেটা কি ব্যবহার করা হয়? সমতল দর্পণ। মানে সমান সমান দেখে, বস্তুর আকার আর প্রতিবিম্বের আকার সমান হয়। এটা লিখিলে যে সমতল দর্পণের বস্তু ও প্রতিবিম্বের আকার সমান হয়। সমতল দর্পণে আর একটা লিখবি সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ আর ফোকাস এই দুটোই অসীম হয়।
গলীয় দর্পণকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে উত্তল দর্পণ আর একটা হচ্ছে অবতল দর্পণ। একটা হচ্ছে উত্তল, একটা হচ্ছে অবতল। সমতল দর্পণে তো আর আমাদের লাগছে নেই, ঠিক আছে, সমতল দর্পণটা থাক। দেখ, একটা বলা হয় নাই প্রতিফলক তলটা, যে তলে প্রতিফলন হয় তাকে প্রতিফলক তল বলে। আমরা প্রতিফলনের সূত্রটা বুঝেছিলাম সেই এরকম একটা আয়না দিয়ে বুঝেছিলাম না, আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব। এই যে প্রতিফলনটা হচ্ছে এই তলটাতেই তো প্রতিফলনটা হচ্ছে। আলো পড়ার পর ঘুরে যাচ্ছে কোন তলটার পড়ার পর? এই তলটায়। তাহলে যে তলে প্রতিফলন হয় সেই তলটাকে বলা হয় প্রতিফলক তল। যে তলে প্রতিফলন হয় সেই তলটাকে বলবো প্রতিফলক তল। ধর পাহাড়ের সামনে যেই পরে চেঁচালি, ঠিক আছে, তো কথাটা শব্দটা ধাক্কা খাওয়ার পর ঘুরে আসে, মানে তো প্রতিফলন হচ্ছে। এবারে পাহাড়ের যে তলটাতে ধাক্কা খাওয়ার পর ঘুরে আসছে সেই তলটাকে বলবো প্রতিফলক তল, যে তলটাতে প্রতিফলন হবে। এই আয়নাতে ধর টর্চ টিপলাম, ঠিক আছে, আয়নাতে ধর টর্চ টিপলাম, টর্চ আলো পড়ার পর আবার ঘুরে গেল, আলো পড়লো, আলো আবার এই পথে ঘুরে গেল, এই ঘটনাটা কি বলা হয়? প্রতিফলন। আর এই যে তলটাই প্রতিফলনটা ঘটছে, এই তলটাকে কি বলবো? যে তলে প্রতিফলন ঘটে তাকে প্রতিফলক তল। এইখানে প্রতিফলনটা হচ্ছে, সেই জন্য এই তলটা কি বলবো? প্রতিফলক তল। তাহলে আয়নাটাকে আমরা প্রতিফলক তল, এইটাকে প্রতিফলক তল বলতে পারি। গলীয় দর্পণের সংজ্ঞা শুন, গলীয় দর্পণের সংজ্ঞা শুন রে। গলীয় দর্পণ মানে দর্পণ বটে, যে দর্পণটা একটা গোলকের অংশ তাকে গলীয় দর্পণ বলে। লিখিলে গলীয় দর্পণ, গলীয় দর্পণ গলীয় দর্পণ হয়েছে গলীয় দর্পণ। যে দর্পণ কোনো গোলকের অংশ, যে দর্পণ কোনো গোলকের অংশ, ঠিক আছে, তাকে গলীয় দর্পণ বলে। আমরা দর্পণের জায়গায় প্রতিফলক তল কথাটা কি ইউজ করতে পারি? দর্পণের জায়গায় প্রতিফলক তল লেখা যেতে পারে। দর্পণ মানে কি? আয়না। আয়নাতে কি প্রতিফলন হয় না? প্রতিফলন হয়। তাহলে দর্পণের জায়গায় আমরা প্রতিফলক তল তো লিখতে পারি। এখানে আমি লেখাই দিয়েছি, দেখ, যে দর্পণ কোনো গোলকের অংশ, তাই তো, যে দর্পণ কোনো গোলকের অংশ তাকে গলীয় দর্পণ বলে। আমরা দর্পণের জায়গায় প্রতিফলক তল ইউজ করতে পারতাম, কোনো কোনো বইয়ে প্রতিফলক তল লিখেছে দেখবি, ঠিক আছে। এবারে দেখ গলীয় দর্পণ হয়েছে। এবারে উত্তল আর অবতল কি? এটি দেখ, যদি এরকম আমরা সেই ক্রিকেট বলটাকে দেখি, ক্রিকেট বলটাকে দেখ, এই বলটা ধর আমরা এরকম এরকম জায়গাতে অর্ধেক অর্ধেক হয় তো, তাহলে এবারে এইটা দেখ, এটা দেখ, ঠিক আছে, এটা 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 অর্ধেকটা আমরা এরকমভাবে লিখলাম। এই দিকটা উপরের অংশ বটে, এই দিকটা উপরের অংশ, এই উপরের অংশটাকে বলা হয় উত্তল। এই যে উপরের অংশটা, এই উপর দিকটা, বুঝতে পারছিস কি? মানে তোর এই যে এইটা, ঠিক আছে, এই যে এইটার উপরের দিকটাকে কি বলবো আমরা? উত্তল। আর এই ভিতরের দিকটাকে বলবো অবতল। বুঝতে পেরেছিস কিনা? দেখে এরকমভাবে আমরা লিখেছি, তাই তো, এরকমভাবে এই দিকটা উপরের অংশ, তাহলে উপরের অংশটাকে বলবো আমরা উত্তল, আর এই ভিতরের দিকের অংশটাকে কি বলবো আমরা? অবতল। বুঝতে পারছিস কিনা? মনে রাখার জন্য রস্যউ দিয়ে উপর আর রস্যউ দিয়ে উত্তল, ধর এরকমভাবে আছে। তাহলে এই যে উপরের দিকটাকে বলবো উত্তল, আর এই যে ভিতরের দিকের অংশটা কি বলবো? তার মানে আলো যদি এই দিকে পড়ে, এদিকে শোন রে, আলো যদি এই দিকটাকে পড়ে, এই দিকটাই পড়ছে মানে উপরের দিকে পড়ছে, তাই তো। আলো কোন দিকে পড়ছে? উপরের দিকের পার্টটাই পড়ছে। ওটা বলছি ভালো করে শোন।
এইটা হচ্ছে বলটা। তো দেখ আলো যত পড়ছে দেখ উপরের দিকে পার্টটাই পড়ছে, উপরে পড়ছে। এই উপরে আলো যদি পড়ে তখন আমরা সেটাকে কি বলবো? উত্তল। আর এটা দেখ আলো যদি ভিতর দিকে পড়ে তখন এটা কি বলবো আমরা? অবতল। এইবারে শুন, উত্তল আর অবতল দুটো একসাথেই বুঝিয়ে দিলাম, ঠিক আছে? দেখ উত্তল রস্যৌ দিয়ে, তার মানে আলো কোন দিকটাই পড়বে? এই দিক থেকে না এই দিক থেকে? উপর দিকে আলো পড়বে, তার মানে আলো এই দিক থেকে পড়বে, সব আলো এই দিক থেকে পড়বে। আর আমরা এটা জানি আলো যেদিকে পড়ে তার বিপরীত দিকে প্রলেপ দিয়ে থাকে আয়নাতে। আয়নাতে যেদিকে আমরা মুখ দেখি তার বিপরীত দিকটি প্রলেপ থাকে না, আমরা এই তো দেখালাম এখনই। তাহলে এই দিকে আলো পড়ছে, তার মানে প্রলেপটা কোন দিকে দিয়ে রইবে? এই দিকটাতে প্রলেপ দিয়ে রইবে, প্রলেপ দিয়ে দিয়েছি আমরা, বুঝতে পেরেছিস কি? তাহলে এইটা উত্তল দর্পণের ছবি আমরা কি দেখিলে চিনতে পারবো? এটা উত্তল দর্পণের ছবি। কি করে বুঝলাম? দেখ ভিতরের দিকটায় কি করা আছে? প্রলেপ দিয়েছে। তাহলে আলো এই দিক থেকে পড়তে পাবে নাই। আলো কোন দিকে পড়বে? এই দিক থেকে আলো পড়বে, আলো এই দিক থেকে পড়বে, মানে আলো কোথায় পড়ছে? উপরটাতে পড়ছে, এইটার উপরটায় আলো পড়ছে, তখন সেটাকে আমরা কি বলবো? উত্তল দর্পণ। বুঝতে পেরেছিস? এইবার বল অবতল দর্পণে আলো এই দিক থেকে পড়বে না এই দিক থেকে পড়বে? ভিতরের দিকে পড়ে, ভিতরের দিকে মানে আলো পড়বে এই দিক থেকে পড়বে, আলো এই দিক থেকে পড়বে। আর আলো যদি ওই দিক থেকে পড়ে তাহলে এই দিকটাতে প্রলেপ থাকবে না ওই দিকে থাকবে? এই দিকটাতে প্রলেপ থাকবে। বল বুঝতে পেরেছিস কিনা? তাহলে যদি বলে উত্তল দর্পণ কাকে বলে, তাহলে আমরা লিখতে পারি যে গলীয় দর্পণের কোন তলটা প্রতিফলক তল হিসেবে কাজ করছে? উপরের দিকের অংশটা বলতে পারি এটা একটা গলীয় দর্পণ কিনা। দেখ গলীয় দর্পণ থেকে ভাগ করেছি উত্তল আর অবতল, তাহলে এই উত্তল আর অবতল দুটোই তো একটা গলীয় দর্পণেরই ভাগ। দেখ গলীয় দর্পণটাকে তো ভাগ করেছি উত্তলে অবতলে, তাহলে উত্তলটা একটা গলীয় দর্পণ, অবতলটা একটা গলীয় দর্পণই বটে। তাহলে আমরা লিখতে পারি যে গলীয় দর্পণের কোন পিঠটা প্রতিফলক তল হিসেবে কাজ করে? আলো কোনটাতে পড়বে? এই উপরের দিকেরটাইতে পড়বে, রস্যৌ দিয়ে উপর, রস্যৌ দিয়ে উত্তল। তাহলে যে গলীয় দর্পণের উপরের পৃষ্ঠ কি হিসাবে কাজ করে? প্রতিফলক তল হিসেবে কাজ করে, তাকে উত্তল দর্পণ বলে। যখন পরীক্ষায় লারবি, ঠিক আছে, এইরকম হাতটি করবি, চিনতে লারবি, এইটা তো দেখাই দিই, এইরকম হাতটা করবি, দেখাচ্ছে তো, ঠিক আছে? দেখ এইরকম করবি, ঠিক আছে? উত্তল, রস্যৌ দিয়ে উত্তল আর রস্যৌ দিয়ে উপর, তাহলে আলো কোথায় পড়বে? এইদিকে পড়বে, তাই তো? আলো কোন দিকে পড়বে? এই দিকে। তাহলে যদি আলো এই দিকে পড়ে তাহলে এই দিকটাতে কি থাকবে? প্রলেপ থাকবে। তাহলে আলো এই দিকে পড়বে, আলো এই দিকে পড়ছে মানে প্রতিফলক তল কোনটা কাজ করছে? উপরেরটা না ভিতরেরটা? উপরেরটা। রস্যৌ দিয়ে উপর, রস্যৌ দিয়ে উত্তল। উত্তল দর্পণে উপরের অংশটা কি করে? প্রতিফলক তল হিসেবে কাজ করে। আর অবতল তার উল্টোটা। উত্তলটা লিখে দিস। দেখ আমরা গলীয় দর্পণ দুটো পড়েছিলাম, এইরকম। এটা কি দর্পণ বলতো? উত্তল দর্পণ বটে। কি করে বুঝলাম? বুঝতে পেরেছিস তো? আলো কোন দিক থেকে পড়বে? উপর দিক থেকে, উত্তল দর্পণ। এইটা দেখতে পাচ্ছিস? এইটা উত্তল লিখেছি মানে পরেরটা অবতলেই হবে। আলো কোন দিক থেকে পড়বে? উপরের দিকেই তো পড়বে। এইটা কনফার্ম তো? আলো ভিতর দিকে পড়বে, তাহলে এটাকে অবতল দর্পণ বলবো। দেখ এইটাও একটা গলীয় দর্পণ, এটাও একটা গলীয় দর্পণ, দুটাই তো গলীয় দর্পণই বটে। উত্তল হোক বা অবতল হোক, দর্পণ তো বটে গলীয় দর্পণ। এই গলীয় দর্পণের
দেখ এইখান থেকে যদি শুরু হয় এখানে শেষ হয়, এখানে মাঝে একটা পয়েন্ট থাকবে কি না, মধ্যবিন্দু বটে এটা দর্পণের। এটা বলতে পারি এইটা গলীয় দর্পণের কি বটে, মধ্যবিন্দু। এটা দেখ এখান থেকে শুরু এখানে শেষ দর্পণটা, তাহলে এই যে এই মাঝটা মধ্যবিন্দুটা, এই মধ্যবিন্দুটাকে একটা নাম দিয়েছে, সেটাকে বলা হয় মেরু। তাহলে আমরা লিখতে পারি যে এটা একটা গলীয় দর্পণ, গলীয় দর্পণের এটা কি বিন্দু, মধ্যবিন্দু। এটাকে কি বলা হয়, লিখি রে, মূল বিন্দু লয়, গলীয় দর্পণের মধ্যবিন্দুকে মেরু বলে। হয়েছে, পরের পয়েন্ট দে, বক্রতা কেন্দ্র। বক্রতা কেন্দ্র, বক্রতা কেন্দ্র। দেখ এখন আমরা উত্তল অবতল আলাদা করে ভাগ করে পড়িনি, এখন আমরা শুধু চিনতে শিখাইছি যে এটা উত্তল এটা অবতল, আলাদা করে ভাগ করে পড়িনি। যে কোনো একটা দর্পণ নিলাম, ঠিক আছে, যে কোনো তোর ইচ্ছা মতো, আমি এখানে উত্তল লিখছি মানে উত্তল দিয়ে বুঝতে হবে কেমন কোনো ব্যাপার নয়, ঠিক আছে। এটা কি দর্পণ বটে, ওটাই তো, ঠিক আছে, সেই জন্য তো জিজ্ঞেস করলাম যে কী দর্পণ, কী দর্পণ বটে, এটা অবতল দর্পণ, ঠিক আছে। দেখ এই এই অবতল দর্পণটা যদি একটু ভালো করে লক্ষ্য করিস, দেখ মনে হচ্ছে একটা গোলকেরই অংশ ছিল, দেখ এরকম মনে হচ্ছে যে একটা গোলকেরই অংশ ছিল। মশা লাগছে নাকি, শুধু বক্রতা কেন্দ্র আর বক্রতা ব্যাসার্ধ পড়াবো, একটু শুন, ঠিক আছে। দেখ দর্পণটা তো আমরা এরকম লেখছি, এতদূর পর্যন্ত দর্পণটা লেখছি, তো একটু দর্পণটা ভালো করে যদি লক্ষ্য করিস দেখবি মনে হবে যে এটা একটা গোলকেরই অংশ ছিল, একটা গোলকেরই অংশ ছিল। মনে হচ্ছে যে আমরা এরকমভাবে এখানে কাটিয়ে দিয়েছি, মনে হচ্ছে, বল কি বললে। দেখ এদিকে দেখা, গলীয় দর্পণটা কত দূর ছিল, এইখান থেকে শুরু ছিল আর এখানে শেষ ছিল, এরকম ছিল তো। তো এই গলীয় দর্পণটা যদি আমরা মনে মনে করি, দেখ একটা গোলকেরই অংশ, একটা গোলকেরই অংশ, মনে হচ্ছে যে আমরা এই জায়গাতে এরকমভাবে কাটিয়ে দিয়েছি, তাহলে আমরা বলতে পারি যে গলীয় দর্পণটা একটা গোলকেরই অংশ, বলতে পারি কি না। গলীয় দর্পণটা দেখেই মনে হচ্ছে, ধর এটা ছিল নাই, তো তোর দেখে এই এতটুকু তো ফিল আসা দরকার যে এটা একটা গোলকেরই অংশ বটে, একটা গোলকেরই অংশ। তাহলে এই যে গোলকটা, এই গোলকের কোনো না কোনো কেন্দ্র তো থাকবে, গোলকের তো কেন্দ্র থাকে, এই কেন্দ্রটাকে বলবো বক্রতা কেন্দ্র। তাহলে কি লিখবো, দেখ এই যে গলীয় দর্পণ, এটা কি ছিল, এটা একটা গলীয় দর্পণ ছিল, উত্তল অবতল ছেড়ে দে, উত্তল অবতল এখন নাই, ঠিক আছে। এটা একটা গলীয় দর্পণ বটে কিনা, এটা একটা গলীয় দর্পণ। এই গলীয় দর্পণটা একটা গোলকের অংশ বটে, একটা গোলকেরই তো অংশ, দেখি মনে হচ্ছে না, একটা গোলকের অংশ। এই যে গোলকের অংশ, এই যে গোলকটার অংশ, সেই গোলকটার তো কেন্দ্র থাকবে, সেই কেন্দ্রটাকে বক্রতা কেন্দ্র বলে। যা লিখলাম এটাই লেখ, গলীয় দর্পণ, গলীয় দর্পণ যে গোলকের অংশ, গলীয় দর্পণ যে গোলকের অংশ, হয়েছে, গলীয় দর্পণ যে গোলকের অংশ, সেই গোলকের কেন্দ্রকে বক্রতা কেন্দ্র বলে। কোনো অসুবিধা আছে কি রে এটাতে, বক্রতা কেন্দ্রটাতে? এবার আমরা এটা কি দর্পণ লিখেছি, হ্যাঁ, এবারে যদি আমরা ভাগ বলতে বলি, উত্তল না অবতল, অবতল, ঠিক আছে। এইটা কি বটে, অবতল বটে, এটা এটা উত্তল বটে, তো উত্তল দর্পণ যাই হলো গলীয় বটে। তাহলে এই যে দর্পণটা, এই দর্পণটা দেখে তোর মনে হচ্ছে যে এই গলীয়
এই দর্পণটাও একটা গোলকের অংশ। এই গোলকটার কোনো না কোনো কেন্দ্র থাকবে, এই কেন্দ্রটাকেও কি বলবো আমরা? বক্রতা কেন্দ্র। তাহলে এই যে গলীয় দর্পণটা, এতটা গলীয় দর্পণটা ছিল, গলীয় দর্পণটা এতটা ছিল, এই যে গলীয় দর্পণটা কোনো একটা তো গোলকের অংশ, যে গোলকটার অংশ সেই গোলকের কেন্দ্রটাকে কি বলা হয়? বক্রতা কেন্দ্র। পরের পয়েন্টে বক্রতা ব্যাসার্ধ। ভাইপো এটা কি দর্পণ? হ্যাঁ হ্যাঁ, দেখি লাই, দেখি লাই, দেখা চলবে কি নাই? এই দিকে দেখ, তুই এই দিকে দেখ, চিনতিস আলো কোন দিকে পড়বে? এই দিকে পড়বে না এই দিকে পড়বে? মানে ডাইন দিক থেকে বাম দিকে, তো ডাইন দিক থেকে বাম দিকে, দেখ ডাইন দিক থেকে বাম দিকে পড়বে, এইদিকে আলো পড়বে, ভিতর দিকে আলো পড়বে, ভিতরে আলো পড়েছে মানে অবতর। এইখানে আলো কোন দিকে পড়বে? ভিতরে পড়তে পাবে, উপরে পড়বে, তাহলে এটা উত্তল। এই তো, কতদিন মুখস্থ রাখবি? এদিকে দেখ রে, এইটা একটা গলীয় দর্পণ। এই গলীয় দর্পণটা দেখিয়ে মনে হচ্ছে যে এই গলীয় দর্পণটা কোনো একটা গোলকের অংশ। দেখি মনে হচ্ছে এই যে গলীয় দর্পণটা কোনো একটা গোলকের অংশ। এই গোলকের কেন্দ্র থাকবে, এই কেন্দ্রটাকে কি বলা হয়? বক্রতা কেন্দ্র। আর এটার ব্যাসার্ধ থাকবে, এই ব্যাসার্ধটাকে বলবো বক্রতা ব্যাসার্ধ। যে যা সংজ্ঞা লেখা আছে ওই রকমই লিখবি। এই যে গলীয় দর্পণটা, এই গলীয় দর্পণটা কোনো একটা গোলকের অংশ, সেই গোলকের কেন্দ্রকে বলে বক্রতা কেন্দ্র, আর সেই গোলকটার ব্যাসার্ধকে বলে বক্রতা ব্যাসার্ধ। কেন্দ্রটাকে যেমন বললাম বক্রতা কেন্দ্র, ব্যাসার্ধটাকে বলবো বক্রতা ব্যাসার্ধ। লিখতে পারবি?